ছোট গল্পের আসরের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদ। আপনাদের জন্য আমাদের আজকের আয়োজনেও রয়েছে সমরেশ মজুমদারেরই আরও একটি ছোট গল্প, ইচ্ছে বাড়ি। যারা সমরেশ মজুমদারের গল্প উপন্যাস পছন্দ করেন তাদের জন্য সমরেশ মজুমদারের গল্পগুলো প্লেলিস্ট করে দেওয়া আছে, সময় করে শুনে দেখতে পারেন। অন্যান্য বিভিন্ন লেখকের গল্প চ্যানেলে প্লেলিস্ট করা আছে, চাইলে সময় করে শুনে দেখবেন। আশা করছি সেগুলোও ভালো লাগবে। তাহলে শুরু করা যাক ছোট গল্প, ইচ্ছে বাড়ি। 50-এ পা দেওয়ার আগে অন্তত 25 বার শান্তিনিকেতনে গিয়েছে অরবিন্দ, কিন্তু কখনো দু রাতের বেশি থাকেনি। বন্ধুবান্ধবদের বাড়ি ছড়িয়ে আছে পূর্বপল্লী এবং রতনপল্লীতে। 60-70 বছরের বাড়ি সব, বিরাট বাগান, অনেক ঘর। সঞ্চয়িতা এবং গীতবিতান হেঁকে নামকরণ করা হয়েছিল তাদের। সেই সব বাড়ির মালিকদের অনেকেই রবীন্দ্রনাথের স্নেহধন্য ছিলেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথকে অবলম্বন করে বিখ্যাত হয়েছেন এমন কয়েকজন বন্ধুর পিতাকে সে যৌবনে দেখেছে। অরবিন্দ লক্ষ্য করত ওসব বাড়িতে একটা গম্ভীর গম্ভীর ভাব ছিল। এমনকি সন্ধ্যের পর মদ খাওয়ার সময়ও কেউ চপল রসিকতা করত না। এরা যে ব্রাহ্ম তা নয়, কিন্তু কেউ বাড়িতে সন্ধ্যা মুখার্জির গান গাইত না। কলকাতার এত কাছে জায়গাটা চুপচাপ পড়েছিল রবীন্দ্রনাথের স্মৃতি নিয়ে। বর্ষায় বৃষ্টি দেখতে অথবা দোল কিংবা পৌষ উৎসবে মানুষ ছুটে যেত কদিনের জন্য। হঠাৎ 80-র দশকের মাঝামাঝি কলকাতার বাবুদের মনে হলো শান্তিনিকেতনে বাড়ি বানালে চমৎকার হয়। যে জমির দাম ছিল 1000 তা হয়ে গেল 26। খাল পেরিয়ে যে ধুধু প্রান্তর সামনে পড়ে থাকতো তাতে গজিয়ে উঠল সুন্দর সুন্দর বাড়ি। এমনকি প্রান্তিকের মাঠের জমিও 12,000 কাঠায় উঠে এলো, যেখানে সন্ধ্যের পর প্রদীপ জ্বলত না 12 বছর আগেও। বন্ধুরা বলল, অরবিন্দ চটপট একটা জায়গা কিনে ফেলো, বাড়ি না বানাও, এর চেয়ে ভালো ইনভেস্টমেন্ট আর হয় না। অরবিন্দকে সবাই সফল মানুষ বলে। কলকাতা শহরে তার একটা চালু ব্যবসা আছে। বছর 15 আগে মাত্র 1.5 লাখ টাকায় যে ফ্ল্যাট কিনেছিল তার দাম এখন 16 লাখ। কলকাতার কয়েকটা বড় ক্লাবের মেম্বার সে। নিজে কিছু করে না বটে, কিন্তু সাংস্কৃতিক জগতের বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে আড্ডা মারতে কোনো অসুবিধা হয় না। ওর একমাত্র ছেলে সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করে যাদবপুর থেকে বিই ডিগ্রি নিয়ে এখন আমেরিকায় পড়ছে। অরবিন্দর স্ত্রী ইতি বড় ভালো মানুষ, খুব হাসেন, দেখলেই বোঝা যায় স্বামী সম্পর্কে কোনো বড় অভিযোগ নেই। ইতি নিজের চেহারাটাকে বুড়িয়ে যেতে দেননি। অত বড় ছেলের মা বলে মনেই হয় না। তুলনায় অরবিন্দর মনে একটু দুঃখ থাকা স্বাভাবিক। ইদানিং ঝুপঝুপ করে টাক পড়ছে তার টাক তো সব মানুষকেই মেনে নিতে হয়েছে। ইতি প্রায়ই অনুপম খেরের কথা বলে তাকে সান্ত্বনা দেয়। এমন একজন 50-এ পা দেওয়া মানুষকে সফল না বলে উপায় কি? ওকে ধার করতে হয় না, গাড়ি আছে, ব্যবসাটা 2 দিন না দেখলে অচল হয় না। মাস 3 আগে ওরা 4 বন্ধু শনিবারে শান্তিনিকেতন এক্সপ্রেসে চেপেছিল। বিকেল রাত সকাল কাটিয়ে দুপুরে ফিরে আসবে। রতনপল্লীর ববি গুহর বাড়িতে ওরা উঠেছিল। ববিও ওদের সঙ্গে এসেছে। আসা মাত্র দারোয়ান চাকররা চরকির মতো ছুটছে। সন্ধে হলো, চাঁদ উঠল। ববিগুহর বাগান ঘেরা বারান্দায় চেয়ার পেতে বসা হয়েছে। কলকাতা থেকে আনা হুইস্কির সঙ্গে মাছ ভাজা চলছে। ঢাউস চাঁদের দিকে তাকিয়ে অরবিন্দর হঠাৎ মনে হলো 50 বছর পরে সে আর ওই চাঁদটাকে দেখতে পাবে না। 50 বছর পরে তার বয়স 100 হবে। দূর, অতদিন কি, 40 বা 30 বছর পরেও যে দেখতে পাবে তার নিশ্চয়তা কি? সে চুপচাপ বন্ধুদের দিকে তাকালো। ওরা কথা বলছে। 50-এর গায়ে বয়স সবার। 30 বছর পর এদের অনেকেই থাকবে না। 40-এর পর তো নয়ই, কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছে 200 বছর বাদেও এখানে বসে মাল খাবে। রবীন্দ্রনাথ 81 বছর বয়সে মারা গিয়েছেন, এবং তারপর বাঁচা বাঙালির আশা করাই উচিত নয়। অর্থাৎ 30 বছরটাই তাহলে ম্যাক্সিমাম আয়ু। অরবিন্দর মন খুব খারাপ হয়ে গেল। ঠিক তখনই গেট খুলে সে লোকটাকে ঢুকতে দেখল। জ্যোৎস্না মাখতে মাখতে একটা সাদা জামা এবং ধুতি এগিয়ে আসছে। ববি গ্লাসে চুমুক দিয়ে চাপা গলায় বলল, হুইজ। ততক্ষণে লোকটা সামনে এসে গিয়েছে। বারান্দার নিচে দাঁড়িয়ে নমস্কার করে বলল, আমি বোধহয় অসময়ে এসে আপনাদের বিরক্ত করলাম। ববি গুহ জিজ্ঞাসা করল, আপনার পরিচয়? আগে আমি মদ বিক্রি করি। মাই গড, তা এখানে কি দরকার? আগে আপনারা আমার ওপর অবিচার করছেন। আপনারা প্রায়ই আসেন, কদিন থাকেন, কিন্তু কলকাতা থেকে মদ কিনে এনে খান। আমি স্থানীয় মানুষ, যদি আমাকে সুযোগ দেন তাহলে কলকাতা থেকে বয়ে আনার কাজটা করতে হয় না। বোলপুরে আপনার মদের দোকান আছে? আগে না, তবে যে কোনো মদ আমি এনে দিতে পারি। স্কচ খেতে চাইলে 24 ঘন্টার নোটিশ দিতে হবে।
আমি একেবারে কলকাতার দামেই দেব। কোত্থেকে দেবেন? লোকটি বিনীত গলায় বলল, ব্যবসার গোপনীয়তা জানতে চাইবেন না স্যার? আমরা যে মদ খাই তা আপনি জানলেন কি করে? চেহারা দেখে। সৌমেন চুপচাপ শুনছিল। চাপা গলায় বলল, আমার বউ সেদিন বলছিল রোজ মদ খেও না, এরপর লোকে চেহারা দেখেই বুঝতে পারবে। ববি গুহ ধমকালো, রসিকতা করছেন? চেহারা দেখে বুঝতে পেরেছেন? আগে আপনারা চারজন শিক্ষিত সম্পন্ন মানুষ, ছেলে মেয়েদের না নিয়ে এখানে এসেছেন। আপনারা শান্তিনিকেতনের দ্রষ্টব্য জিনিস দেখতে যান না, প্রান্তিকের মাঠে হাঁটতেও দেখি না। অবশ্য এখন আর মাঠ কোথায়, মেয়ে মানুষের দোষও আপনাদের নেই। চারজন বেটা ছেলে সন্ধ্যাবেলায় একসঙ্গে থাকলে যদি একটু মদ খায় তাতে তো কোনো ক্ষতি নেই। এই দেখুন, আজ শনিবার, রতনপল্লীর 5টা বাড়ি আর পূর্বর 6টা, মোট 11টা বাড়িতে 50 জন মানুষ অন্তত 16-17টা বোতল আজ শেষ করবে। পরিমাণটা আপনি ভাবুন। লোকটি কথা বলছিল খুব সিরিয়াস ভঙ্গিতে। ববিগুহ বন্ধুদের দিকে তাকালো। এবার অরবিন্দ কথা বলল, আমরা তো কালই চলে যাচ্ছি, এ যাত্রায় আবার তো আসবেন, তাহলে কথা হয়ে গেল। লোকটা হাসল। আমি প্রতিদিন শান্তিনিকেতন এক্সপ্রেসে অ্যাটেন্ড করি। গেট দিয়ে বের হওয়ার সময় ডান দিকে তাকালেই আমাকে দেখতে পাবেন। তখন অর্ডারটা দিয়ে দিলেই ঠিক পৌঁছে যাবে। অরবিন্দ জিজ্ঞাসা করল, আপনার নাম? মধুসূদন দত্ত। লোকটি নমস্কার করে গেটের দিকে চলে গেল। ববি বলল, অদ্ভুত, মধুসূদন দত্ত শান্তিনিকেতনে মদ বিক্রি করে বেড়াচ্ছে। অরবিন্দ বলল, লোকটা খুব সরাসরি কথা বলে। একসময় এরকম সেলসম্যানের কথা শান্তিনিকেতনে কেউ চিন্তাও করতে পারত না। সৌমেন বলল, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে ওকে দূর করে দিতেন। ববি গুহ বলল, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে এইভাবে বারান্দায় বসে আমরা মাল খেতাম কিনা সন্দেহ আছে। দেবব্রত চুপচাপ মানুষ, তবু বলল, আচ্ছা, সে সময় অত বিখ্যাত মানুষ এখানে আসতেন, থাকতেন, তারা পান করতেন না, এটা বিশ্বাস করতে পারি না। আলোচনা অন্যদিকে ঘুরে গেলে অরবিন্দর মনে হলো ওই মধুসূদন দত্তর সঙ্গে আরেকটু কথা বললে ভালো হতো। লোকটা এতদিন কি করত, মদ বিক্রি করা ছাড়া আর কিছু করে কিনা, পরিবার আছে কিনা, অথবা কখনো কবিতা লিখত কিনা, এ নিয়ে আলোচনা করা যেতে পারত। পরদিন ফেরার সময় দেখা গেল হাওড়া থেকে ট্রেন এসে পৌঁছায়নি। রবিবার বলে প্ল্যাটফর্মে খুব ভিড়। অরবিন্দ গেটের কাছে পৌঁছে ডান দিকে তাকাতেই মধুসূদন দত্তকে দেখতে পেল। হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। সে একাই এগিয়ে গেল। চিনতে পারছেন? কাল রাত্রে বিলক্ষণ, কলকাতার এক পার্টি এসেছে, প্রান্তিকে উঠবে, ওদের জন্য ভদকা নিয়ে দাঁড়িয়ে আছি। আগেরবার অর্ডার করে গিয়েছিল, এখন ট্রেন বেশি লেট করলে দুপুর পেরিয়ে যাবে। সন্ধে নামলে কেউ ভদকা খায় না, চিন্তা হচ্ছে। কন্যাদায়গ্রস্ত পিতার মতো মুখ করে বলল মধুসূদন দত্ত। আপনি এখানে অনেক বছর আছেন? তা আছি। আপনি এখানে স্থিত হবেন না? বন্ধু বান্ধবদের বাড়ি আছে, দিব্যি আসছি যাচ্ছি। দূর, প্রত্যেক মানুষেরই তো একটাই জীবন, কিছু না কিছু রেখে যেতেই হয় পরের প্রজন্মের জন্য। যারা প্রতিভাবান তারা সৃষ্টি রেখে যান, যারা সাধারণ এবং সক্ষম তারা অন্তত একটা বাড়ি রেখে যেতে পারেন। কে করবে? আমার পক্ষে তো আর দাঁড়িয়ে থেকে করানো সম্ভব নয়। কোনো দরকার নেই, আমি আছি, ইচ্ছে হলেই খবর দেবেন। ওই যে কথাটা কিছু রেখে যাওয়া, তা ঢুকে গেল বুকে। লোকে বলবে এই বাড়িতে অরবিন্দবাবু থাকতেন। বন্ধুরা বলল, লাখ চারেক খরচ করলে মোটামুটি মাথা গোজার জায়গা হয়ে যাবে। শুনে ইতি বলল, মাঝে মধ্যে বেড়াতে যেতে পারি, কিন্তু পাকাপাকি থাকতে পারবো না। এখন কে থাকতে বলেছে? বুড়ো বয়সে? অরবিন্দ বলতে গেল, সেই বয়স এলে দেখা যাবে। অরবিন্দ চলে যাওয়া ইতিকে দেখল। 47+ আর ম্যাক্সিমাম 11 বছর, মানে 11টা পুজো। 11টা পুজো সংখ্যা, অথচ এমন ভাব বুড়ো হতে প্রচুর দেরি। একটা মানুষ জন্মালো, বড় হলো, ছেলে মেয়ে আনলো, বুড়ো হলো এবং মরে গেল, তা নিয়ে একবারও ভাবল না। আর এই ভাবনাটাই অরবিন্দকে কদিন বাদে শান্তিনিকেতনে নিয়ে গেল। গেটের ডান দিকেই পাওয়া গেল মধুসূদন দত্তকে। মধুসূদন হাসল। এবার একা? কি দেব? আমি ট্যুরিস্ট লজে উঠছি, বিকেলে দেখা করবেন, আমার নাম অরবিন্দ মিত্র। বিকেলে মধুসূদন দত্ত এলো, সঙ্গে সেই ব্যাগ। তাকে বলল, আমি এখানে একটা ছোটোখাটো বাড়ি করতে চাই। আপনি বলেছিলেন জমি কিনে বাড়ি বানাবেন, না পুরনো কিনে ঠিকঠাক করে নেবেন? পুরনো বাড়ি কেনা কি ঠিক হবে? নিজের মনের মতো তো হবে না। তা ঠিক, পূর্বপল্লীর শেষ প্রান্তে জমির দাম এখন 24। প্রান্তিকে যেতে যেখানে সুনীলবাবু অর্ঘ্যবাবুদের বাড়ি সেখানে 15 ছাড়িয়ে যাচ্ছে, প্রান্তিকের কাছে 12তে পাবেন। তবে আমি সাজেস্ট করব পূর্বপল্লীতেই বাড়ি বানান, একটু কমে পেয়ে যেতে পারি। খানিকটা আলোচনার পর ঠিক হলো কাল সকালে মধুসূদন দত্ত অরবিন্দকে জমি দেখাতে নিয়ে যাবে।
কথা শেষ হয়ে গেলে সে ব্যাগে হাত দিল। কি দেব মনে পড়ল। মাথা নাড়ল সে। না না, আমি একা একা মদ খাই না। ও, লোকটাকে খুব হতাশ দেখালো। ধীরে ধীরে চলে গেল। পূর্বপল্লীর জমি দেখা থেকে শুরু করে তার অধিকার আইনসম্মত করে নেওয়ার যে ঝামেলা মধুসূদন দত্তই সামাল দিল। হ্যাঁ, অরবিন্দকে কয়েকবার আসতে হয়েছে, সঙ্গে কোনো বন্ধু থাকলেও লোকটাকে নিরাশ করেনি। কলকাতার দামেই মদ বিক্রি করে এটা প্রমাণিত। কথাটা পরিচিত মহলে ছড়িয়ে পড়ায় লোকটার চাহিদা বেড়ে গেছে। দক্ষিণ কলকাতার বাসিন্দারা বোলপুর স্টেশনের গেট পার হওয়ার সময় ডান দিকে তাকিয়ে বলছে, মধুবাবু, অমুক বাড়িতে উঠছি, আসছেন তো? মধুসূদন দত্ত হাত জোর করে জবাব দেন, সেবার সুযোগ দিচ্ছেন, আমি ধন্য। এক ইঞ্জিনিয়ার বন্ধু বাড়ির নকশা করে দেওয়ার আগে প্রশ্ন করেছিল, কিরকম খরচ করতে চাও? ছেলে তো আর শান্তিনিকেতনে গিয়ে বাস করবে না। মাথা নেড়েছিল। আসলে ভেতরে ঢুকে পড়ার পর অরবিন্দর যেন একটা ঘোর লেগে গিয়েছিল। বলেছিল, বাড়ি ইজ বাড়ি, কে থাকছে কদিন থাকছে তা ভাবার দরকার নেই। অতএব যা ভেবেছিল তার চেয়ে অনেক বেশি খরচা হলো। ইতি মাঝে মধ্যে একবার দেখতে গিয়েছে, সেটা ভিত পুজোর সময়। দেখে বলেছিল, এখানে বাড়ি হলে যা ইচ্ছে তাই করতে পারো, কেউ দেখতে আসবে না। ভিত তৈরি হয়ে গেলে মধুসূদন দত্ত বলল, প্রথমে দুটো কাজ করতে হবে। এক, পাঁচিল দেওয়া। দুই, গাছ লাগানো। গাছ লাগানো মানে? অরবিন্দ বুঝতে পারল না। বাড়িটাকে ঘিরে এখন গাছ লাগিয়ে দিলে গৃহে প্রবেশের সময় দেখবেন ওগুলো বেশ ডাগর হয়ে গেছে। এখানকার মাটিতে তরতরিয়ে বাড়ে। তবে কি গাছ লাগাবেন সেটা ভাবুন। ফুলের গাছ, যেমন টগর লাগাতে পারেন, আবার শিরীষ, দেবদারু, কদম জাতীয় গাছও লাগানো যায়। শেষের গাছগুলো বহু বছর বেঁচে যাবে। আর যদি সরকারি গাছ কিনে এনে লাগান তাহলে কয়েক বছর বাদে প্রচুর টাকা পাবেন বিক্রি করে, ব্যবসাও হয়ে যাবে। মধুসূদন দত্ত মতলব দিল। কাগজে বিজ্ঞাপন দেখেছে, কিন্তু জমি থেকে গাছ কাটার কথা ভাবতে তার খুব খারাপ লাগলো। মধুসূদন বাবুকে বলল, ইউক্যালিপটাস, শিরীষ, দেবদারু গাছ লাগান চারপাশে, দুটো কদম গাছ থাকবে দুপাশে। কাটাকাটির মধ্যে আমি নেই। বাড়ি তৈরি হতে লাগলো। গাছ পোতাও শেষ। প্রতি শনিবার অরবিন্দ চলে আসে শান্তিনিকেতনে। প্রতিটি ইট আসছে আর অরবিন্দর মনে হচ্ছে পাঁজরগুলো তার চেনা হয়ে যাচ্ছে। সিমেন্ট পড়ার আগে বাড়িটার যে আসল খাঁচা, যা বহু বছর খাড়া হয়ে থাকবে, তার সঙ্গে পরিচিত হতে যে কি আরাম তা কাউকে বোঝানো যাবে না। ইটের উপর সিমেন্ট মেশানো বালি ফেলে আর ইট চাপিয়ে যখন উচ্চতা বাড়ানো হচ্ছে, তখন যেন সিমেন্ট মেশানো বালি কীরকম মায়া মায়া হয়ে যাচ্ছে। অরবিন্দর মনে হলো সে যখন থাকবে না তখন এই বাড়িটা থাকবে। এত টান সে কখনো অনুভব করেনি। যেসব বন্ধুরা ইতোমধ্যেই এখানে বাড়ি বানিয়েছে তারা অরবিন্দকে বোঝালো, লোকটার হাতে সব ছেড়ে বসে থেকো না, নিজে সিমেন্ট ইটের তদারকি করো, নইলে মেরে ফাঁক করে দেবে। কন্ট্রাক্টর 10% নিয়ে থাকে। তোমার মধুবাবু কত নিচ্ছে কে জানে। অরবিন্দ অসহায় বোধ করল। মধুসূদন দত্তের কথা এবং কাজে কোনো অসঙ্গতি পায়নি সে। লোকটা তাকে ঠকাচ্ছে কিনা খোঁজ করতে গেলে ওকে অপমানই করা হয়। তবে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লোকটার টিকি দেখা যায় না। অরবিন্দ অনুমান করে তখন মধুসূদন দত্ত মদের ব্যবসা করে বেড়ায়। এ নিয়ে কোনো আপত্তি করার মানে হয় না, কারণ তার বাড়ি তৈরির কাজে কোনো ব্যাঘাত হচ্ছে না। তবে একটা অস্বস্তি কাটাতে পারছে না। তাকে কি দিতে হবে? সেই জমি কেনা, প্ল্যান স্যাংশন করানো থেকে শুরু করে ইলেকট্রিকের মিটার আনবার দরখাস্ত করা। লোকটা একটুও গাফিলতি করেনি। তার দক্ষিণা কত এটা জানা দরকার। টুরিস্ট লজের ঘরে বসে একবার প্রশ্নটা সে করেছিল। মধুসূদন দত্ত জিভ বের করে শব্দ করল, থাক নাও সব, আমি মরে যাচ্ছি না, আপনিও থাকছেন। অন্তত 2-1 বছর তো আছি, পরে হবে ওসব কথা। আগে মনের মতো বাড়িটা হোক, দেখে প্রাণ জুড়োক, তারপরে কথা বলা যাবে। অরবিন্দ বলেছিল, কিন্তু আগে থেকে জানলে আমি বাজেট করতে পারবো। এই দেখুন, বেফাস কথাটা বলে ফেললেন। বাজেট? পৃথিবীতে কেউ কখনো তার বাজেট ঠিক রাখতে পেরেছে? অর্থমন্ত্রীরাই তো পারেন না, তো সাধারণ মানুষ। তাছাড়া শখের জিনিস, ভালোবাসার জিনিস অত বাজেট মাথায় রাখে হয় না। শাহজাহান কখনোই তাজমহলের জন্য বাজেট করেননি, ঠিক কিনা বলুন? মধুসূদন দত্ত হাসল। অরবিন্দ শেষ পর্যন্ত প্রশ্ন করে ফেলল, আপনার বাড়ির ঠিকানা কিন্তু আমি জানি না। আপনি স্যার জিজ্ঞেস করেননি কখনো, তাই বলিনি। আসলে আমারও কোনো ঠিকানা নেই। এর কাছে কদিন, ওর কাছে কিছুদিন, এভাবেই চলে যায়। এই যে আপনি বাড়ি বানাচ্ছেন, আপনি তো পাকাপাকি থাকবেন না। হয়তো শনি রবিবারে আসবেন প্রথম প্রথম, তা বাকি 5 দিন তালাবন্ধ থাকবে, থাকবে তো। তখন যদি বলেন আমাকে পাহারা দিতে, তাহলে একটা মাথা গোঁজার জায়গা জুটে যাবে। এইরকম আপনার পরিবার ছিল, কিন্তু রাখতে পারিনি, সন্তান হয়নি। তখন দুবরাজপুরে থাকতাম, চাকরি করতাম। সে ভাবলো আমি অপদার্থ, তাই পছন্দসই পুরুষ পেয়ে ছেলে গেল আমাকে। লোকে বলেছিল থানায় যেতে, আমি যাইনি।
অনিচ্ছুক ঘোড়াকে চাবুক মেরে কোনো কাজ হয় না। আপনার নামটা নিয়ে কখনো ভেবেছেন? একগাল হাসল লোকটা। কবিতা লিখতাম বাল্যকালে, চতুর্দশপদী। একেবারে তার নকল করে। বন্ধুবান্ধবরা বলতো ভালো হয়েছে, বড় হয়ে বুঝলাম কিচ্ছু হয়নি। লেখার চেষ্টা আর করি না, সবার তো সব হয় না। আরেকটা কথা, অরবিন্দ বলল, রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে আপনি ঘুরে ঘুরে মদ বিক্রি করেন, কখনো কোনো বাধা আসেনি? আগে না, মানুষের প্রয়োজন আমি মিটিয়ে দিচ্ছি। 3 পেগ মদ খাওয়ার পরে টেপে পরবাসে অথবা সখী আধারে শুনতে যাদের ভালো লাগে তাদের আমি বঞ্চিত করি না। আজ থেকে 30 বছর আগে মানুষ যেভাবে রবীন্দ্রনাথকে গ্রহণ করত সেইভাবে চিরকাল কেন করবে? সময়ের সঙ্গে গ্রহণ করার ধরনটা বদলাবে না? 3 পেগ পেটে পড়ার পর সহে না যাতনা কেউ যদি সত্যিকারের দরদ দিয়ে গায়, তাহলে কি আপনি রবীন্দ্র বিরোধী বলবেন? তাছাড়া সে তো পাবলিক ফাংশন গাইতে যাচ্ছে না, রবীন্দ্রনাথকে নিয়ে নির্জনে বাস করছে। মধুসূদন দত্ত চলে গেলে অরবিন্দর মনে হলো কথাগুলোর যুক্তি আছে। কলকাতায় তো বটেই, এখানে যে সমস্ত মানুষ সাপ্তাহিক, মাসিক অথবা বাৎসরিক ভ্রমণে নিজের বাড়িতে আসে তাদের বয়স এখন 50-এর সামান্য ওপরে। বৃদ্ধবিদ্যারা চলে গেছেন। সন্ধ্যাবেলায় তারা মদ্যপান, কিঞ্চিত খিস্তিযোগে রসালাপ যেমন করেন, তেমন কোনো গাইয়ে সঙ্গে থাকলে রবীন্দ্রনাথের গানও শোনেন। এই মিশ্রিত মানুষেরা কেউ রবীন্দ্র বিরোধী নয়। তফাৎ এই, এরা কেউ তাকে গুরুদেব গুরুদেব করেন না। শেষ পর্যন্ত বাড়ি তৈরি হলো। গাছগুলো বড় হয়ে গেছে, 1 বছরে সবকটা ঋতুর স্পর্শ পেয়ে অনেক অনেক বছরের জন্য তৈরি হয়ে গিয়েছে। অরবিন্দ কলকাতা থেকে চমৎকার আসবাব আনিয়ে নিল। রান্নাঘরে গ্যাস চলে এলো। পাখাগুলো ঘুরতে লাগলো বনবন করে। 3টে শোবার ঘর, 3টে টয়লেট, ডাইনিং কাম বসার ঘর আর বাগান ঘেরা একটা বারান্দা। মধুসূদন দত্তর অনুরোধে একটা ছোট জেনারেটরের ব্যবস্থাও সে করেছে। গেটের সামনে দাঁড়িয়ে বাড়ির দিকে তাকালে মনে হয় স্বপ্নের বাড়ি। কলকাতার ফ্ল্যাট এর কাছে কিছু নয়। বন্ধুরা বলল, গৃহপ্রবেশ করো অরবিন্দ, দল বেঁধে কলকাতা থেকে যাব সবাই। ইতি বলল, তোমার বন্ধুদের নিয়ে দল বেঁধে গেলে থাকতে দেব কোথায়? ওই তো কটা ঘর, সবাইকে বলো বিশ্বভারতীতে গিয়ে কাঞ্চনজঙ্ঘা ধরে ফিরে আসতে। এ কথা বলা যায় না, থাকতে দিতেই হবে এমন তো কোনো কথা নেই। ববিগুহর বাড়ি আছে, সন্দিগুহ ঠাকুর তার বাড়ি আছে, বন্ধুবান্ধবদের বাড়ির তো অভাব নেই। কিন্তু যে দিনটি গৃহপ্রবেশের জন্য ঠিক করা হলো সেদিন দেখা গেল প্রত্যেকেরই অসুবিধে। কেউ না কেউ কলকাতায় কাজে কর্মে জড়িয়ে যাবে। ইতি বলল, বাড়িটা আমাদের, আমাদের সুবিধেই তো গৃহপ্রবেশ করব, যার সুবিধা হয় যাবে, আমরা দিন পাল্টাবো কেন? অরবিন্দর সেটা মত ছিল না, তবু মানতে হলো। বন্ধুরা জানালো, সপ্তাহের মাঝখানে না গিয়ে সামনের শনিবার হাজির হবে, লেটে গৃহপ্রবেশ সেলিব্রেট করবে সবাই। ইতি বলল, বাঁচা গেল। অরবিন্দ বাড়িটার সামনে দাঁড়িয়েছিল। ঝকঝকে নতুন সাদা, নতুন ডিজাইনের একতলা বাড়ি। পূর্বপল্লীতে এর কোনো জুড়ি নেই, দেখলেই চোখ জুড়িয়ে যায়। গাছগুলো এক বর্ষাতেই তরতরিয়ে উঠেছে। কি সবুজ ছেয়ে গেছে বাড়িটার চারধারে। প্রাসাদ নয়, কিন্তু ছোট্ট অথচ মজবুত বাড়িটা দাঁড়িয়ে থাকবে অনেক অনেক বছর। একটু যত্ন করলে 300-400 বছরও থেকে যেতে পারে। যখন অরবিন্দ থাকবে না, তার ছেলে অথবা বংশধর বলবে বাড়িটা যে বানিয়েছিল তার কথা। এটাকে কি রেখে যাওয়া বলে? কেমন দেখছেন স্যার? মুখ ফিরিয়ে দেখলাম মধুসূদন দত্ত দাঁড়িয়ে আছেন খানিক দূরে। জবাব দিলাম, ভালোই, শুধু সাদা রংটা যেন বড় চোখে লাগছে। ধুয়ে যাবে, বর্ষাটা যেতে দিন, শীত পড়লে আরেক প্রস্ত মোলায়েম রং মাখিয়ে দেব। হ্যাঁ, শনিবার অতিথিরা আসছেন, কি ব্যবস্থা করতে হবে বলে দিন। 4 জন এখানে থাকবে, বাকিরা বন্ধুদের বাড়িতে। দুপুর আর রাত্রের খাওয়ার ব্যবস্থা করতে হবে। আমার স্ত্রী অবশ্য তখন থাকতে পারছেন না। দেখুন, বাড়ি যদি নিজের হয় তাহলে তার কোণে কোণে মায়া জড়ানো থাকে, আর এই মায়া স্থায়ী হয় প্রিয় মানুষের স্পর্শ পেলে। ঘরের সঙ্গে তাই ঘরণীর সম্পর্ক এত নিবিড়। তিনি থাকলে বাড়ি কখনোই অসুচি হয় না। যাকগে, কত বোতল দেব? দুপুরে এসেই তো খেতে বসবেন না, ভদকা বা বিয়ারের ব্যবস্থা রাখতে হবে। আবার সন্ধ্যের পর হুইস্কি, পরিমাণটা যদি বলেন। হঠাৎ আমার মন খারাপ লাগা শুরু হলো। এত জ্ঞানগর্ভ কথা বলার পরই লোকটা চট করে ওর মদ বিক্রির ব্যবসায় চলে এলো। আমি দেখতে পেলাম আমার বাড়ির লম্বা বারান্দায় বসার ঘরে বন্ধুরা মদ আর চাট নিয়ে বসে আছে। যদি মধুসূদনকে না বলতে পারতাম তাহলে এই মুহূর্তে আমার ভালো লাগতো, কিন্তু ওসবের ব্যবস্থা না থাকলে আমার শিক্ষিত, ভদ্র, রুচিবান বন্ধুরা কি পরিমাণ বিরক্ত হবে তা আমি জানি। হয়তো বিকেলেই ওরা আসর বসাবে ববিগুহর বাড়িতে, আমার গোড়ামি নিয়ে কটূক্তির বন্যা বইয়ে দেবে। মধুসূদন বাবুকে বললাম, আপনার তো স্টকের অভাব নেই, অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন, আমি দাম দিয়ে দেব। বলেই খেয়াল হলো, জিজ্ঞেস করলাম,
আচ্ছা, এই যে আপনি বাড়ি বাড়ি মদ বিক্রি করেন, এটা তো সম্পূর্ণ বেআইনি, না? আগে হ্যাঁও বলা যায়, আবার নাও। না কেন? আমি দোকান থেকে এনে আপনাদের দিচ্ছি। এক্সাইজ ডিউটি তো দোকানদার দিচ্ছে, আমি বাহক মাত্র। খরিদ্দারে মাছ মাংস খাওয়া যেমন বেআইনি, শান্তিনিকেতনে মদ বিক্রি করা তো তেমন অর্থে বেআইনি নয়। খোদ কবিগুরু তার কবিতায় হুইস্কির কথা লিখে গেছেন। আর এখন তো লোকে মদ খায় কিন্তু মাতলামি করে না। যে করে তাকে অসভ্য বলা হয়, পরের বার আর ডাকা হয় না। তার মানে মদ খাওয়াটাও আর বেআইনি নয়। যাক সে কথা, বাড়িটার একটা নাম দেবেন না? মাথা নাড়লাম। এই নিয়ে ইতির সঙ্গে কয়দিন কথা হয়েছে। বাড়ির একটা নামকরণ করা দরকার। শ্বেতপাথরের ফলকে সেটা লিখে গেটের মাঝখানে বসিয়ে দিতে চেয়েছে সে। আমি বলেছি গেটে নয়, ঢুকতেই যে দেওয়াল চোখে পড়ে তার মাঝখানে ওটা বসাবো। বাড়ি রইল ঠিকঠাক, অথচ গেট ভেঙে গেল, এমন তো হতেই পারে। ইতি রবীন্দ্রনাথ হাতড়ে দিল। পূর্বপল্লী রতনপল্লীর বেশিরভাগ বাড়ির নামকরণের পেছনে তিনি রয়েছেন। শান্তিনিকেতনের বাড়ি হয়েছে আর রবীন্দ্রনাথকে বাদ দিয়ে নামকরণ হবে, এটা কি সম্ভব? ইতি গোটা 10 নাম ঠিক করেছিল, আমার পছন্দ হয়নি। রেগে মেগে সে বলেছিল, তাহলে তোমার বাবা মায়ের নামে নামকরণ করো, মাতৃস্মৃতি পিতৃস্মৃতি গোছের। আমি হেসে বলেছিলাম, ভাগ্যিস বলনি বাড়ির নাম দাও ইতি। ও গম্ভীর মুখে সরে গিয়েছিল, আর এ নিয়ে কথা বলেনি। ভাবনাটা তখনই মাথায় এলো, বাড়িটার নাম যদি দিই অরবিন্দ, তাহলে কেমন হয়? যুগ যুগ ধরে অরবিন্দ বেঁচে থাকলো। তারপরেই খেয়াল হলো 80 বছর বাদে লোকে দেখে ভাববে ঋষি অরবিন্দর নামে নামকরণ করা হয়েছে। রবীন্দ্রনাথ তো ভদ্রলোককে নমস্কার নমস্কার জানিয়েছেন, তখন কেউ আমার কথা ভাববে না। একই নামে বিখ্যাত কেউ থাকলে এই হয় মুশকিল। এক্ষেত্রে নাম এবং পদবি দুই লিখতে হয়, কিন্তু সেটা কল্পনা করতেই অস্বস্তি হলো। লোকে ভাববে আমি আমার নিজের ঢাক নিজেই পেটাচ্ছি, নির্লজ্জ বলতে পারে। বাইরের কেউ মুখের ওপর কিছু না বললেও ইতি ভাবতে পারে সেই কথা। কলকাতায় ফ্ল্যাটের দরজার পাশে লেটার বক্সে ওর নাম, ওপরে আমার নাম, নিচে লেখা আছে। এখানে একা আমার নাম দেওয়ালে থাকলে দৃষ্টিকটু হবে, অথচ আমি নিজের টাকায় বাড়িটা বানিয়েছি। প্রতিটি স্তর নিজের চোখে দেখেছি। এই বাড়ির সঙ্গে বহু বছর নিজের নামটাকে জড়িয়ে রাখার দাবি আমারই আগে। শালা চক্ষু লজ্জা করেই বাঙালি শেষ হয়ে গেল। হঠাৎ খেয়াল হলো, মধুসূদন দত্তকে বললাম, একটা কাজ করতে হবে। বলুন। ওই যে বাগানের মাঝখানে খোলা জায়গাটা রয়েছে, ওখানে অন্তত 30 ফুট গভীর একটা ভিত করতে হবে, 6 বাই 4 ফুট। মাটির তলায় গাঁথনি হওয়া থাকবে। মাটির তলায় গাঁথনি থাকবে 30 ফুট, মাটির ওপরে ফুট 5। খুব মজবুত। কদিন লাগবে? ঘর হবে? না না, একদম সলিড, ভেতরে কোনো গর্ত থাকবে না। এরকম একটা থাম্বা কেন করবেন? দরকার আছে, আজই শুরু করে দিন। স্টেশনে যাওয়ার সময় ইতি দাঁড়িয়ে গেল। ওরা গর্ত খুঁড়ছে কেন? পিলার হবে। কেন? এমনি, দেখতে ভালো লাগবে। এত বাজে খরচ করো? সে গেট পেরিয়ে রিকশায় উঠল। তাকে তুলে দিলাম শান্তিনিকেতন এক্সপ্রেসে। ট্রেন ছাড়ার আগে বলল, তোমাকে একটা কথা বলি। পাশের বাড়ির মুকুদি, ডক্টর মুখার্জির স্ত্রী, মদ খাওয়া একদম পছন্দ করেন না। ওপাশে মিস্টার হাজরা আছেন, রবীন্দ্রনাথের স্নেহ পেয়েছেন, শুদ্ধ মানুষ। বাড়িতে এমন কাণ্ড বন্ধুদের নিয়ে করো না যাতে ওরা আঘাত পান। আমাকে এখানে আসতে তাহলে আর বলবে না, মনে রেখো। ট্রেন চলে যেতেই দেখলাম মধুসূদন দত্ত আজও দুজন খদ্দের পেয়ে গেছেন। তাদের ঠিকানা টুকে নিচ্ছেন। একটুও ভয়ডর নেই লোকটার, অবশ্য না থাকাই স্বাভাবিক। আইজি, ডিআইজি থেকে আবগারি বিভাগের বড় কর্তারা ট্রেন থেকে নেমে হাত তুলে ওকে বলে যান, দত্ত আমি এসেছি। আজ দুপুরের ট্রেনে বন্ধুরা আসবে। মধুসূদন দত্ত ঠাকুর চাকর আনিয়ে রান্নার তদারকি করছিল। বাগানে দাঁড়িয়ে আমি দেখছিলাম গর্ত খোঁড়ার পর নিচে ইট সিমেন্ট বালুর গাঁথনি চলছে। চারপাশে লোহার রডকে বেঁধে তাকে ঘিরে মোটা পিলার উপরে উঠে আসবে। মধুসূদন দত্ত চেয়েছিল পুরোটা ইট না দিয়ে বালি সিমেন্ট মিশিয়ে ভরাট করতে। আমি রাজি হইনি। খরচ হোক, কিন্তু মজবুত করা দরকার। মিস্ত্রিদের তাগাদা দিচ্ছিলাম, ওরা বলল বিকেলের মধ্যেই ভরাট করে ফেলতে পারবে। দুটো মারুতি ভাড়া করে মধুসূদন দত্ত ওদের নিয়ে এলো স্টেশন থেকে। আমি গেটে দাঁড়িয়েছিলাম। আমাকে দেখে সবাই হৈ হৈ করে উঠল। গেট খুলে ভেতরে ঢুকতেই ওরা বাড়িটার প্রশংসা করতে লাগলো। দারুণ, গ্র্যান্ড, সুপারব, বিউটিফুল। মিসেস কোথায়? কলকাতায় কাজ ছিল বলে চলে গেছে শুনে ববি গুহ বলল, বুদ্ধিমতী মহিলা, এতগুলো দামড়াকে স্বাধীনতা দেওয়ার কথা ভেবেছেন। ওখানে কি হচ্ছে? সবাই গর্তটা দেখল। তখনও মিস্ত্রিরা নিচে। উপর থেকে যোগানদার যোগান দিচ্ছে। পাশ থেকে মধুসূদন দত্ত বলল, বসার জায়গা হচ্ছে। সঙ্গে সঙ্গে কারো আর আগ্রহ থাকলো না।
মোট 7 জন এসেছে। এদের একজন এই প্রথম শান্তিনিকেতনে। বাগানে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কত খরচ হলো অরবিন্দ? টোটাল কত হবে? হিসেব করিনি। কম হবে না, কিন্তু ভাই যাই বলো, ব্যাড ইনভেস্টমেন্ট। এত দূরে এসে তুমি নিশ্চয়ই পার্মানেন্টলি থাকবে না? তপন যেন আমার জন্য আফসোস করলো। সঙ্গে সঙ্গে সন্ধি প্রতিবাদ করলো, তোর শালা কোনো কালে কিচ্ছু হবে না। সারা জীবন কিপ্টের মতো কাটিয়ে দিলি। আরে টাকা জমিয়ে কি হবে যদি নিজে ভোগ করে যেতে না পারিস? এই বাড়ি, গাছপালা, আকাশ, এসবের মর্ম তুই জীবনে বুঝলি না। বললাম, তোরা হাত মুখ ধুয়ে নে, খাবার রেডি আছে। সঙ্গে সঙ্গে হৈ হৈ করে উঠল সবাই। আরে এখন সবে 1টা বাজে, এখনই লাঞ্চ? মধুবাবু, ভদকা বিয়ার বের করুন। যে যার মতো জামা কাপড় পাল্টে বসে গেল বারান্দায়। মধুসূদন দত্ত সযত্নে মাছ ভাজার সঙ্গে পানীয় পরিবেশন করছেন। তপন জিজ্ঞেস করল, আপনি? গ্লাস কোথায়? মধুসূদন দত্ত মাথা নাড়লেন। আমার নামের এক মহাত্মা যা খেয়ে গেছেন, তারপরে আর কোন মুখে খাই? আপনাদের সেবা করতেই আমার আনন্দ। ববিগুহ গেয়ে উঠল, তাই তোমার আনন্দ আমার পরে। সৌমেন ধমক দিল, হেড়ে গলায় গাইবি না। ববি বলল, যা ইচ্ছে তাই করব। আজ আমরা বাঁধন হারা। তপন বলল, সেই রবীন্দ্রনাথ? ববিগুহ বলল, জাত চলে। বাংলা ভাষা কি রবীন্দ্রনাথের পৈতৃক সম্পত্তি? আমি বললাম, অবশ্যই। ওই ভদ্রলোক না জন্মালে আমরা এখনও বঙ্কিমী ভাষায় কথা বলতাম। ববি গ্লাসে চুমুক দিয়ে বলল, রবীন্দ্রনাথ বাঁকা ভাষায় লেখেননি? বাঁকা ভাষায়? ধরো 2টি কিশোরীর বিয়ে হলো, খুব বন্ধু। ভোরবেলায় স্বামী একজনকে জিজ্ঞেস করলো, কেমন আছো? তোমার চোখে জল কেন? সে জবাব দিল, কাদালে তুমি মোরে, ভালোবাসার এই ঘায়ে নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে। ববিগুহ চুমুক দিল। সবাই হৈ হৈ করে উঠল। সন্ধি জিজ্ঞাসা করলো, দ্বিতীয় জনের কেসটা কি? ববি বলল, দ্বিতীয় জনকে সকালবেলায় বান্ধবী জিজ্ঞেস করলো, কিরে কেমন আছিস? সে বলল, কাল রজনীতে ঝড় বয়ে গেছে রজনীগন্ধা বনে। আর স্বামী চলে গেল তার কাজের জায়গায়। কয়েক মাস বাদে স্ত্রীর চিঠি গেল স্বামীর কাছে, এক রজনীর বরিশনে মোর সরোবর গেছে ভরিয়া। আবার হাসির ফোয়ারা ছুটল। ববি এবার আমাকে জিজ্ঞেস করলো, এগুলো বাঁকা ভাষায় লেখা নয়? তপন বলল, তোদের মন বিষাক্ত, তাই সর্বত্র বিষ খুঁজে বেড়াস। সন্ধি বলল, মানুষটাকে গুরুদেব বানিয়ে লোকে কি বিপদে ফেলেছিল ওকে। একটু যে প্রাণ খুলে তরল রসিকতা করবেন তারও উপায় ছিল না, ফলে এই রকম আড়াল আবডাল বেছে নিতে হয়েছে। কি বলেন মধুসূদন দত্ত মশাই? মধুসূদন দত্ত চুপচাপ শুনে যাচ্ছিলেন। মাথা নেড়ে বললেন, আপনাদের কোনো দোষ নেই। তার মানে? ববিগুহ জিজ্ঞাসা করল। দেখুন, অচিন্ত্যকুমার অথবা প্রেমেন্দ্র মিত্র যদি অশ্লীল শব্দ লেখেন আপনাদের আপত্তি নেই। বুদ্ধদেব বসু বা সমরেশ বসু লিখলে সাহিত্যের সম্মান দিতে কার্পণ্য করেন না। আমি অবশ্য তেমন বুঝি না। বিদেশি ক্লাসিক এবং মহাভারতে তো ওসবের ছড়াছড়ি, এতে কোনো অন্যায় হতো না। যত দোষ রবীন্দ্রনাথের বেলায়। তার প্রেমের কবিতা কামহীন হবে? নিরক্ত মানুষ নিয়ে কবিতা লিখবেন এমন ধারণা নিয়ে এখনও বসে আছেন আপনারা? তিনি অশোভন ভাষায় লিখতে পারেননি, কিন্তু চমৎকার প্রতীক ব্যবহার করেছেন। সেটা উপভোগ না করে বক্র কথা বললে কি আনন্দ পাওয়া যায় তা বুঝি না। কথা বলতে বলতে মানুষটার গলা চড়ছিল। শেষ হওয়া মাত্র যেন বাড়াবাড়ি করে ফেলেছেন ভেবে মাথা নিচু করলেন। আমার বন্ধুরা ওর মুখের দিকে তাকাচ্ছিল। সন্ধি বলল, আপনার দেখছি বেশ পড়াশোনা রয়েছে, তাহলে মদ বিক্রি করেন কেন? মধুসূদন দত্ত জিভ বের করলেন, ছি ছি, আমি নিতান্তই মূর্খ। অবসর সময়ে ভালো লাগে বলে ওর বইয়ের পাতা উল্টাই। আরেক প্লেট মাছ ভাজা দেব? আমি বুঝতে পারছিলাম তাল ভঙ্গ হয়ে গেছে, বন্ধুদের মেজাজ চলে গেছে, তাই বললাম, আপনি লাঞ্চের ব্যবস্থা করুন, বেলা তো বেশ হয়ে গেছে। মধুসূদন দত্ত চলে গেলে ববিগুহ বলল, লোকটা তো বহুত খচ্চর। দিল মেজাজের 12টা বাজিয়ে, এটাকে টাইট দিতে হবে। বললাম, গরিব মানুষ, ওকে টাইট দিয়ে কি হবে? অনধিকার চর্চা করলো, ওর এখতিয়ারের বাইরে গিয়ে করলো, মানছ? মানছি, তবে ভুলে যাও এটা। খাওয়া শেষ হলে সবাই গায়ে এলালো। খাটে না কুলোতে মেঝেতে চাদর পেতে শুয়ে পড়ল কেউ কেউ। আমি বাগানে গিয়ে দাঁড়ালাম। মিস্ত্রিরা এখন ওপরে উঠে এসেছে, দ্রুত কাজ করছে ওরা। এবার সোজা মাথা তুলে দাঁড়াবে পিলার। মধুসূদন দত্ত মাথা নিচু করে কাছে এলেন। আমাকে মাফ করবেন স্যার। কেন? ছোট মুখে বড় কথা বলা ঠিক হয়নি। কখনো কখনো অপ্রিয় সত্য বলতে হয়। আপনি কোনো অন্যায় করেননি, কিন্তু ওরা অতিথি,
একটু প্রমোদ করতে এখানে এসেছেন। আসলে আমি রবীন্দ্রনাথকে নিয়ে ব্যঙ্গ সহ্য করতে পারি না। যাকগে, নিঃশ্বাস ফেলেন মধুসূদন দত্ত। আচ্ছা, এটা ঠিক কি বানাতে চাইছেন বলুন তো? 5 ফুট লম্বা হবে, অথচ সিঁড়ি থাকবে না উপরে ওঠার? ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। শেষ হোক, তারপরে বলবো। আপনি শুধু একটা কাজ করুন, বোলপুরের খোয়াই স্টোরসে কাউকে পাঠান। ওরা একটা শ্বেত পাথরের ফলক দেবে, বিকেলের মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করুন। টাকা পয়সা দেওয়া আছে। শ্বেত পাথরের ফলক, তার মানে স্মৃতিসৌধ? এখন নয়, 20-25 বছর বাদে হলেও হতে পারে। আমি হাসলাম। দাঁড়াও পথিকবর দেখে লোকে তো এখনও পার্ক সার্কাসে দাঁড়িয়ে পড়ে। মধুসূদন দত্তের মুখ গম্ভীর হলো। স্যার, আমি একবার গিয়েছিলাম ওখানে, মন টানছিল বলেই গিয়েছিলাম, কিন্তু গিয়ে মনে হয়েছিল না এলেই হতো। কেন? মনে হলো কবি যেন পথিকের অনুকম্পা ভিক্ষে করছেন। তোমরা যদি বঙ্গদেশে জন্মাও তাহলে দয়া করে একটু দাঁড়াও। বাঙালির মতো স্মৃতিমোছা জাত আর কোথায় আছে তা তো জানা নেই। ছেলেপিলে না থাকলে অথবা ব্যবসা না হলে এদেশে কোনো মহৎস্রষ্টার শতবার্ষিকী অনুষ্ঠান হয় না। জন্মদিন পালন তো দূরের কথা। মধুসূদন দত্ত সেটা জানতেন না, তাই এখন ওই লেখার দিকে কেউ অবহেলায় তাকায় না। আচ্ছা চলি, আবার সন্ধ্যাবেলায় স্টক আনতে হবে। বিকেলে খোয়াই স্টোর্স থেকে প্যাকেট এলো। বন্ধুরা তখন চা পান করছে। আমি মোড়ক খুললাম না। মিস্ত্রিদের কাজ শেষ হয়নি। ওরা কথা দিল কাল সকালের মধ্যেই কাজ শেষ করবে। আজ খুব হাওয়া দিচ্ছে, গাছেরা বেশ দুলছে, যদিও আকাশে মেঘ নেই। স্নান টান সেরে সবাই গুছিয়ে বসেছে বারান্দায়। সন্ধি বলল, আজ চাঁদ উঠলে ভালো লাগতো। তপন বলল, আমার এক সময় ধারণা ছিল শান্তিনিকেতনে এলে দারুণ দারুণ রমণীর দেখা পাওয়া যায়, সেই সঙ্গে মহুয়া আর সারারাত নাচ। ননসেন্স, 50-এ পৌঁছেও প্রিমিটিভ ভাবনা নিয়ে বসে আছিস। এখন আমাদের হিম্মত বলে কিছুই নেই। ইচ্ছে হলেও কেউ একা সোনাগাছিতে যেতে পারবো না। এখন এইসব উল্টোপাল্টা কথা বলে লাভ কি? মহাকবি মধুসূদন কোথায়? সন্ধি বলল। ববিগুহ চেঁচালো, মধুবাবু, মাল নিয়ে আসুন, সন্ধে যে যায়। কোনো সাড়া দিল না। আমি উঠলাম। হোস্ট হিসাবে এখনই মত পরিবেশনের দায়িত্ব আমার। কিন্তু মধুসূদন দত্ত তো এখনও ফিরে আসেনি। তবে কি স্টক জোগাড় করতে পারেনি, অথবা সেটা করতে বাইরে গেছে? আমরা আরও আধ ঘন্টা অপেক্ষা করলাম। ববি জিজ্ঞেস করলো, তোমার কাছ থেকে টাকা নিয়ে গেছে? না, মাথা নাড়লাম আমি। লোকটা থাকে কোথায়? ঠিকানা জানি না, কখনো কামাই করেনি। এবারের জন্য তোমার কাছে দক্ষিণা নেয়নি? এখনও না। মুশকিল হয়ে গেল। এরকম সম্পূর্ণ অজানা লোককে দায়িত্ব দেওয়া কি ঠিক? ভদ্রলোক আমার কোনো ক্ষতি করেননি আজ পর্যন্ত। এখন মদ না পেলে কেউ আমার সঙ্গে চলো, বোলপুর থেকে কিনে আনি। আমার বাড়িতে এসে ওরা পয়সা দিয়ে মদ কিনে খাবে সেটা হয় না। অতএব আমিই ববি গুহর সঙ্গে চললাম। গাড়ি চালাতে চালাতে ববি যখন মধুসূদনকে গালাগাল দিচ্ছিল তখন তাতে কান দিচ্ছিলাম না। মধুসূদনের ওপর দুপুর থেকেই ক্ষেপে আছে সে। কিন্তু লোকটার কি হলো? কখনো খেলাপ করেনি আজ পর্যন্ত। আইনসম্মত মদের দোকানে পৌঁছে দেখলাম সন্ধ্যার পরেও কাউন্টার ফাঁকা। ববি গুহ যে ব্র্যান্ড চাইলেও পাওয়া গেল না। রুচি নিয়ে নামাতে হলো, দামও বেশি। কারণ জিজ্ঞেস করাতে দোকানদার বলল, আনার খরচ আছে, তাছাড়া এখানে বিক্রিও কম হয়। মধুসূদন দত্তকে চেনেন? ববি গুহ আচমকা প্রশ্ন করল। কোন মধুসূদন? ওই যে বাড়ি বাড়ি ঘুরে মদ বিক্রি করে। ও হ্যাঁ, শুনেছি, আমাদের বাজার নষ্ট করে দিচ্ছে। ধরেননি কেন? কে ঝামেলা করে বলুন? কোথায় থাকে লোকটা জানেন? না, তবে ও বোলপুরে বিক্রি করে না, শান্তিনিকেতনেই ঘুরে বেড়ায়। দোকান থেকে বেরিয়ে রাগত স্বরে ববি বলল, একদম জালি লোক, কার পাল্লায় পড়েছিলে ভেবে দেখ। আবার রবীন্দ্রনাথ নিয়ে আমাকে জ্ঞান দেয়। সেদিন জমবে না করে শেষ পর্যন্ত জমে গেল। আমার নতুন বাড়ির বারান্দায় প্রায় গোটা 3 বোতল মদ শেষ হয়ে গেল। রাত 10টা নাগাদ প্রত্যেকেরই নেশা জমজমাট। সন্ধি গান গাইছিল। আমাদের যে কোনো পার্টিতে ও মেজাজ হলে গায়। ওর ভরাট গলায় আমার সর্বস্ব যেন কেঁপে উঠছিল। হয়তো সুরা কাজ করছিল, কিন্তু আমি এই বন্ধুদের একপাশে বসে কি একা হয়ে যাচ্ছিলাম। আমার বুকের ভেতরে রক্ত ঝরে যাচ্ছিল অসারে। যখন সন্ধি গাইল, অন্ধকারে অস্তরবির লিপি লেখা হলে আমারে তার অর্থ শেখা, তখন হঠাৎই কান্না পেয়ে গেল। যতবারই সে আমার হয়ে বুঝিয়ে দিয়ে গাইছিল ততবারই মনে হচ্ছিল এক জীবনে বোঝা যাবে না। আমি কাঁদছিলাম, কিন্তু আমার চোখে জল ছিল না। আমার সর্বশরীরের সঙ্গে মিশে থাকা একাকিত্ব কেঁদে মরছিল। সন্ধি গান থামালো। তারপর ববি গুহর দিকে মুখ ফিরিয়ে জড়ানো গলায় বলল, কিছু ঢুকলো মাথায়? ঠিক হ্যাঁ,
ববি চোখ বন্ধ করে জবাব দিল, ঠিক নেই। দুপুরে রবীন্দ্রনাথকে নিয়ে বাজে বকছিলি না? আজকের এই অন্ধকারে 41 সালে অস্ত যাওয়া রবীন্দ্রনাথের লিপি লেখা আছে, তার অর্থ শেখা তোর কোনো কালে হয়ে উঠবে না। এই, তুই আমাকে ইনসাল্ট করলি? উঠে দাঁড়াবার চেষ্টা করলো ববি গুহ। সত্যি কথা হজম করার চেষ্টা কর। নো, নেভার। আমি এখানে অপমানিত হতে আসিনি। আমি চলে যাচ্ছি আমার বাড়িতে। এই, কেউ যাবে আমার সঙ্গে? আমি ববি গুহকে বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু ও সুস্থ হচ্ছিল না। তপন এবং সৌমেন ওর সঙ্গে চলল। ওরা যখন গেটের কাছে এবং আমি সঙ্গে থেকে বোঝাতে চেষ্টা করছি, ঠিক তখন একটা গাড়ি এগিয়ে এলো। তার হেডলাইটে চারপাশ উদ্ভাসিত। একজন পুলিশ অফিসার নেমে এলেন গাড়ি থেকে। ভদ্রলোক আমার নাম জিজ্ঞাসা করতে আমি মাথা নাড়লাম। উনি বললেন, আপনি মধুসূদন দত্তকে চেনেন? হ্যাঁ। আপনি কি তাকে কিছু কিনতে পাঠিয়েছিলেন? আমি ঠিক পাঠাইনি, উনি নিজেই আনতে চেয়েছিলেন। কেন বলুন তো? কি হয়েছে? আমি একটা খারাপ খবর দিচ্ছি। উনি একটু আগে মারা গিয়েছেন। মারা গিয়েছেন? আমি চিৎকার করে উঠলাম। হ্যাঁ, ব্যাগ হাতে রাস্তা পার হতে গিয়ে বাসে ধাক্কা খান। ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত সেন্স ছিল। মারা যাবার আগে আপনার নাম ঠিকানা বলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ব্যাগের হাতল ছাড়েননি। ওতে মদের বোতল ছিল, কিন্তু ভদ্রলোক নেশা করেনি। পুলিশ অফিসার একজন সেপাইকে বলতেই সে মধুসূদন দত্তের ব্যাগটা মাটিতে নামিয়ে দিল। ভদ্রলোক বললেন, এত রাত্রে আপনাকে বিরক্ত করব না। কাল সকাল 10টা নাগাদ একবার আপনি যাবেন। ওর আত্মীয় স্বজনদের খবর দেওয়া দরকার। যতদূর জানি কেউ ছিল না ওর। তাই নাকি? তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে। ওর ডায়েরির নাম মধুসূদন দত্ত, কিন্তু সেটা যে সত্যি তা আপনাকে অনুগ্রহ করে বলতে হবে। আচ্ছা, নমস্কার। অফিসার গাড়িতে উঠতেই হেডলাইটের আলো ঘুরে ফিরে গেল। ওই গভীর গহন অন্ধকারে এখন আমরা একা। বারান্দায় যারা বসেছিল তারাও পুলিশের গাড়ি দেখে বেরিয়ে এসেছিল। আমি পাথরের মতো দাঁড়িয়েছিলাম। মধুসূদন দত্ত নেই। বকরূপী ধর্ম প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির ঠিকঠাক উত্তর দিয়েছিলেন, কিন্তু সেই উত্তর মানুষ কখনো মনে রাখে না। হঠাৎ ববিগুহ আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল শব্দ করে। শালা, নিজেকে খুব ছোট লাগছে রে এখন। লোকটাকে আমি মিছেমিছি সন্দেহ করেছিলাম। সন্ধি বলল, অবিশ্বাস্য। কি অবিশ্বাস্য? ববিগুহ ফিরে এলো। আমরা আবার বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে বসে। মধুসূদন দত্তের ব্যাগটাকে তুলে আনতে হয়েছে। অন্ধকারে ব্যাগের চেহারা বোঝা যাচ্ছে না। সন্ধি বলল, লোকটা আমাদের জন্য মদ কিনতে গিয়ে মরে গেল। অবিশ্বাস্য। অবিশ্বাস্য শব্দটা যেন ওর জিভে আটকে আছে। তপন বলল, আমি আমার ঠাকুরদা বাবার মৃত্যু দেখেছি। ওদের বয়স হয়েছিল। দূর, বাবর, আকবর, সিরাজ, রামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ একসময় বেঁচে ছিলেন, এখন নেই। তার মানে তাদেরও মরতে হয়েছে। সবাইকে মরতে হবে। তুই আমি কেউ শালা বাঁচব না। এই মধুসূদন দত্ত সেটা আবার মনে করিয়ে দিয়ে গেল। এই জন্যই আমি ভবিষ্যৎ নিয়ে ভাবি না। যা ইচ্ছে তাই করি। ওর ব্যাগ থেকে একটা বোতল বের কর, ববিগুহ বলল। সন্ধি বলল, অবিশ্বাস্য। হোয়াই? ববি খেপে গেল। লোকটা মদ পাঠিয়ে দিল, অথচ দাম নিতে আসবে না। এখন সে শুয়ে আছে লাশ কাটা ঘরে, আর তুই তার পাঠানো মদ খাবি? সন্ধি বলল, অবিশ্বাস্য। লোকটার আত্মা এতে শান্তি পাবে। ববিগুহ বোতল বের করল। বাহ, এই তো আমাদের ব্র্যান্ড। ওর কাউকে তুমি চেনো যাকে দামটা দিয়ে দিতে পারি? না, কাউকে চিনি না। অন্ধকারে মাথা নাড়লাম আমি। তোমার কাছেও এই বাড়ি বানাবার জন্য টাকা পেত তো? পেত। কি করবে? জানি না। গত রাত্রে কেউ ডিনার খায়নি। নেশাগ্রস্ত মানুষগুলো দুঃখী দুঃখী হয়ে শুয়ে পড়েছিল। আমি কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম। ক্রমশ খারাপ লাগা অথবা লোকটির জন্য যে কষ্টবোধ তা অসাড় হয়ে এলো। একসময় কিছুই ভাবছিলাম না আমি। মাথার ওপর অনেক তারা। এরা সব পৃথিবীর শেষ পর্যন্ত থাকবে। গতকাল মধুসূদন দত্ত ছিলেন, আজ নেই। নিজের জন্য যে ভাবনা, তার কি কোনো সুস্থ মীমাংসা নেই? ঘুম ভেঙেছিল সকাল সকাল। বন্ধুরা সবাই মরার মতো ঘুমোচ্ছে। খাটে কুলোয়নি, কিন্তু কেউ তার তোয়াক্কা করেনি। বাগানে দাঁড়িয়ে দেখলাম মিস্ত্রিরা এসে গেল। কাজে লেগে গেল তারা। মনে হয় ওদের নিষেধ করি, কোনো দরকার নেই। ওইভাবে মাটি আঁকড়ে পড়ে থাকার কোনো দরকার নেই, কিন্তু পিলারটিকে অসম্পূর্ণ রাখার তো কোনো মানে হয় না। শেষ করুক ওরা। বন্ধুরা উঠল। কয়েকজন ইতোমধ্যেই হ্যাংওভার হয়ে গেছে। ব্ল্যাক কফি খেলো ওরা। খাওয়া দাওয়া করে দুপুরের ট্রেনে সবাই ফিরে যাবে কলকাতায়। হঠাৎ ববিগুহ বলল, তোমাকে তো আইডেন্টিফাই করতে যেতে হবে। হ্যাঁ, তোমরা শান্তিনিকেতন এক্সপ্রেসে চলে যাও।
আমি কাঞ্চনজং ধরব। না, চলো সবাই মিলে যাই। বডি যদি পাওয়া যায় লোকটার শেষ কাজ করে যাই আমরা। আফটার অল শেষ সময় পর্যন্ত আমাদের সঙ্গেই তো ছিল। ববি গুহ বলল। দেখলাম অন্যরাও সবাই একমত। তখনও সদরের শরীর চালান দেয়নি পুলিশ। ববি গুহর তৎপরতায় সেটা বন্ধ করা হলো। আমি মধুসূদন দত্তকে আইডেন্টিফাই করলাম। পোস্টমর্টেম ছাড়াই ববি দুপুর নাগাদ দাহ করার অনুমতি জোগাড় করল। মধুসূদন দত্তকে শ্মশানে নিয়ে আসতে আমাদের কাঁধ দিতে হয়েছিল। আমরা কলকাতাবাসী, সুখী মধ্যবয়সী সম্পন্ন মানুষ। এতে অনভ্যস্ত হওয়া সত্ত্বেও গম্ভীরভাবে কাজটি সম্পন্ন করলাম। সৎকারের ব্যবস্থা হলো। হঠাৎ ববি কোত্থেকে এক বালককে ধরে নিয়ে এলো। বলল, এই মুখাগ্নি করবে। সে কি? সন্ধি অবাক। আমরা শালা হিন্দু, পড়াচ্ছি যখন তখন মুখাগ্নি তো করতেই হবে। এই বাচ্চাটার বয়স 8, আরও 70 বছর বাঁচবে ধরে নিতে পারি। ওর বাপ মা নেই, চায়ের দোকানটায় কাজ করে। ওই করুক মুখাগ্নি, যতদিন বাঁচবে ততদিন মনে রাখবে লোকটাকে। ছেলেটার দিকে তাকিয়ে বলল, এই নে 10 টাকা। শোন, যার মুখে আগুন ছোঁয়াবি তার নাম মধুসূদন দত্ত। বলতো নামটা। কচি গলায় উচ্চারিত হলো, মধুসূদন দত্ত। আবারও বল, মধুসূদন দত্ত। ভুলবি না। বালক মাথা নেড়ে না বলল। পাটকাঠির আগুন বালক ছোঁয়ালো মধুসূদনের মুখে। আগুন জ্বলল চারপাশে। ববি চেঁচিয়ে উঠল, দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ট ক্ষণকাল। সন্ধি চমকে উঠল, এই চুপ কর, আমি মন্ত্র পড়ছি। শেষ মন্তর বলেই সে গান ধরল। তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। পূর্বপল্লীতে ফিরে এলাম শেষ দুপুরে। সারাদিন কারো খাওয়া হয়নি, স্নান হয়নি, সবাই খুব ক্লান্ত। আমার কেবলই মনে পড়ছিল সেই মহিলার কথা, যিনি ত্যাগ করেছিলেন মধুসূদন দত্তকে, যিনি এখনো জানেন না প্রচলিত অর্থে তিনি বিধবা। একটা মানুষ ছিল, একটা মানুষ নেই, কি সামান্যই তফাৎ। বাড়ির সামনে পৌঁছে দেখি মিস্ত্রিরা অপেক্ষা করছে। তাদের কাজ শেষ। 30 ফুট মাটির তলায় ডুবে থাকা পিলার 5 ফুট মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মসৃণভাবে। হেডমিস্ত্রি এগিয়ে এলো। এখন কি করতে হবে বাবু? বোলপুর থেকে মধুসূদন দত্ত যে প্যাকেটটা আনিয়েছিলেন সেটা ঘরেই পড়ে আছে। ওই প্যাকেট থেকে ফলকটা বের করে পিলারের উপর লাগিয়ে দিতে হবে, সিমেন্ট কাঁচা থাকতেই। যতদিন পিলারটা থাকবে ততদিন লোকে ফলক দেখে জানতে পারবে অরবিন্দ মিত্র নামের একজন মানুষ এখানে বাস করতেন। ইতি কি ভাবলো, বন্ধুরা কি মনে করলো, তাতে কি এসে যায়? এদেশে লোকে যখন নিজের নামে একটা স্টেডিয়াম তৈরি করতে পারে তখন আমি একটা বাড়ি বানাতে পারি না? কিন্তু এখনও অস্নাত অভুক্ত এই আমি একদম সময় পাচ্ছিলাম না ভেতর থেকে ওই ফলক বের করতে। আজকের দিনটা যাক, এর পরের বার যখন আসবো তখন হয়তো মন এবং শরীর অনেক চাঙ্গা থাকবে, সায়ও পেয়ে যেতে পারি। যাদের হ্যাংওভার রয়েছে তারা একটু পান করে নাও, ফিট হয়ে যাবে। ববি গুহ বারান্দায় দাঁড়িয়ে চিৎকার করলো গ্লাস হাতে। সন্ধি কিন্তু করলো, খালি পেটে খাবো না, ঠিক হয়ে যাবে। তারপর স্নান সেরে ভাত ঘুম, সন্ধ্যের ট্রেনে কলকাতা। আরে এই বাড়িতে এসেছি যা ইচ্ছে তাই করব বলে, নিয়ম মানতে তো কলকাতাই আছে। ববি চিৎকার করলো। সন্ধি যেতে যেতে ঘুরে দাঁড়ালো। অরু, তোর বাড়ির নাম দে ইচ্ছে বাড়ি। ওরা সব ভেতরে চলে গেল। ইচ্ছে বাড়ি। বুকের মধ্যে খলখলিয়ে উঠল শব্দ দুটো। যা ইচ্ছে তাই নয়, আমার ইচ্ছে এইখানে থেকে যাক অনন্ত বছর। আমি মনে মনে একটা ফলক বসিয়ে দিলাম ওই কাঁচা পিলারের গায়ে, ইচ্ছে বাড়ি। মধুসূদন দত্ত আমাকে বলেছিলেন, যারা প্রতিভাবান তারা সৃষ্টি রেখে যান, যারা সাধারণ এবং সক্ষম তারা অন্তত একটা বাড়ি রেখে যেতে পারেন। আর সেই বাড়িটার নাম ইচ্ছে বাড়ি ছাড়া আর কি হতে পারে? মিস্ত্রিদের আমি ছুটি দিয়ে দিলাম। সামনের রবিবার সকালে ওদের আবার আসতে হবে নতুন ফলক লাগাবার জন্য। আমি বন্ধুদের সঙ্গ পাওয়ার জন্য পা বাড়ালাম। গল্পটি এখানেই শেষ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা একটি গল্প, ইচ্ছে বাড়ি। আশা করছি গল্পটি সবার ভালো লেগেছে। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে জানাতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের পছন্দের কোনো গল্প থাকলে সেগুলো জানাবেন, আমি পড়ে শোনাবার চেষ্টা করব। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। কথা হবে আবার পরবর্তী গল্পের আয়োজনে নতুন কোনো গল্প নিয়ে। টাটা।